হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার মনে হয় তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে সেন্টেন্স বা বাক্য। তো আমরা প্রতিদিন আমাদের জীবনে নানা ধরনের বাক্য বা সেন্টেন্স ব্যবহার করে থাকি। ধরো, অবশ্য বাংলায় ব্যবহার করি, তবে আজ আমরা ইংরেজিতে শিখবো কিভাবে সেন্টেন্স গঠিত হয়। ধরো, তুমি বাইরে থেকে ঘরে আসলে তোমার মাকে বললে, মা এক গ্লাস জল দাও, মম গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি। ধরো, বলো এটা কি তোমার পেন, ইজ ইট ইউর পেন। ধরো, তুমি বই আনতে ভুলে গেছো, তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো, হ্যাভ ইউ এনি বুক, বা হ্যাভ ইউ এনি বুক। এই বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা প্রতিদিনের জীবনে কিন্তু ব্যবহার করে থাকি। তো চলো সেন্টেন্স নিয়ে কিছুটা আলোচনা করা যাক। ইংরেজি ভালোভাবে লিখতে পড়তে গেলে অবশ্যই তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা দরকার। চলো আজ তবে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেমন দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে এক্সাম্পল লেখা আছে সেন্টেন্সের। গো মানে যাও, কাম ইন ভিতরে এসো, দিস ইজ ইউর বুক এটা হয় তোমার বই, ইট ইজ ইউর পেন এটা হয় তোমার পেন, আই হ্যাভ এ কম্পিউটার আমার একটা কম্পিউটার আছে, দ্য কাউ ইটস গ্রাস। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সেন্টেন্স এখানে কিন্তু লেখা আছে। তো তোমরা প্রথম জিনিস দেখো সেন্টেন্স কিভাবে গঠিত হয়, বা সেন্টেন্সের আগে আমরা সংজ্ঞাটা ভালোভাবে জেনে নেব। দেখো, প্রথমে যেটা লেখা আছে এখানে গো মানে সিঙ্গেল ওয়ার্ড। আগে এক জায়গায় দেখো আই হ্যাভ এ কম্পিউটার, এখানে চারটা ওয়ার্ড আছে, আই হ্যাভ এ কম্পিউটার। তাহলে কি আমরা বলতে পারি যে এক বা একাধিক ওয়ার্ড পরস্পর পাশাপাশি বসে যখন যদি নির্দিষ্ট একটি অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তো তবে দেখো এখানে একাধিক ওয়ার্ড, এখানে একটা দুটো তিনটে চারটা ওয়ার্ড পরস্পর পাশাপাশি বসেছে, তারপর একটা অর্থ প্রকাশ করছে যে আই হ্যাভ এ কম্পিউটার, এটা একটা অর্থ আছে যে আমার একটা কম্পিউটার আছে, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটাকে আমরা সেন্টেন্স বলবো। আবার কি একটি ওয়ার্ডও হতে পারে কিন্তু সেন্টেন্স, অবশ্যই ভালোভাবে মনে রাখবো একটি ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স হয়। গো যাও, এটাও কিন্তু একটা সেন্টেন্স। চলো তবে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা আগে ভালোভাবে জেনে নিই। তাহলে কি বললাম যে একটি ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড বা অনেকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে পরস্পর পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থযুক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। দেখো এক্সাম্পল দেখে নাও। ধরো তোমাকে তোমার বন্ধু জিজ্ঞেস করছে, এটা কি তোমার পেন? ধরো এই জিনিস, এটা কি তোমার পেন? তো এটা একটা সেন্টেন্স, অনেকগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে, একটি দুটি তিনটি চারটি, দেখো চারটি ওয়ার্ড কিন্তু পরস্পর পাশাপাশি বসেছে এবং পাশাপাশি বসে একটি সেন্টেন্স গঠন কিন্তু করেছে। তো তুমি অ্যান্সার দিলে ইয়েস, তো এটাও কিন্তু একটা সেন্টেন্স। তোমরা অবশ্যই মনে রেখো যে সেন্টেন্স হতে পারে সিঙ্গেল ওয়ার্ড অথবা মাল্টি ওয়ার্ড, অনেকগুলি ওয়ার্ড নিয়েও সেন্টেন্স হয়, আবার একটি ওয়ার্ডও কিন্তু সেন্টেন্স হয়। এটা কিন্তু কমপ্লিট খুব ভালোভাবে মনে রাখো। এরপর আমরা অনেকগুলি কতগুলি জিনিস সম্পর্কে ভালোভাবে জেনে নেবো। দেখো তাহলে আরেকবার বলে দিই, এটা এক বা একাধিক ওয়ার্ড পরস্পর পাশাপাশি বসে যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স। একটি ওয়ার্ড বসেও কিন্তু সেন্টেন্স হয়, আবার অনেকগুলি ওয়ার্ড পাশাপাশি বসেও কিন্তু সেন্টেন্স গঠিত হয়। কতগুলো ওয়ার্ড আমি বসাচ্ছি। ধরো এই সেন্টেন্স লিখলাম আমি, গ্রাস দ্য কাউ ইটস। তো এটা কি একটা সেন্টেন্স, আমরা পরিপূর্ণ সেন্টেন্স বলতে পারি? কখনো একটা সেন্টেন্স কিন্তু পরিপূর্ণ সেন্টেন্স নয়, এটা কিন্তু বাক্য নয়। সেন্টেন্স হতে গেলে, যদি সেন্টেন্স হতে যায় তবে অবশ্যই ওয়ার্ডগুলিকে প্রপার ফর্মে বসাতে হবে, সেটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মনে রাখো। এই সেন্টেন্সটা হবে, দেখো ওয়ার্ডগুলি প্রপার ফর্মে বসলো তারপর কিন্তু এটা কিন্তু সেন্টেন্স হয়েছে, এটা কিন্তু সেন্টেন্স নয়। দ্য কাউ ইটস গ্রাস, আগে সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট, অবশ্যই প্রপার ফর্মে যদি বসে তবেই কিন্তু সেটি সেন্টেন্স, তাহলে কিন্তু সেন্টেন্স নয়। ধরো আর একটা উদাহরণ নিচ্ছি আমি। ধরো এখানে কি লিখেছি, গো টু দে স্কুল, এটা কি সেন্টেন্স বলতে পারি? না, একদম সেন্টেন্স নয়, কারণ ওয়ার্ডগুলিকে প্রপার ফর্মে এখানে বসানো নেই, তাই এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। তবে সেন্টেন্স হতে গেলে ওয়ার্ডগুলিকে অবশ্যই প্রপার ফর্মে বসাতে হবে।
না হলে কিন্তু এটা সেন্টেন্স হবে না। তো এটা হবে এটা কিন্তু সেন্টেন্স, এটা কিন্তু সেন্টেন্স নয়, কিন্তু এটা কিন্তু সেন্টেন্স। তাহলে অবশ্যই মনে রাখবে প্রথমে সেন্টেন্স হতে গেলে ওয়ার্ডগুলিকে অবশ্যই প্রপার ফর্মে বসাতে হবে এবং এমন ভাবে বসাতে হবে সেটা যেন একটা কমপ্লিট কোনো একটা অর্থ বা কমপ্লিট আর মিনিং প্রকাশ করে। চলো এরপর চলে আসে সিঙ্গেল ওয়ার্ডেড এবং মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সের কথায়। অনেকগুলি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের এক্সাম্পল তোমরা জেনে নাও। তাহলে এরপর আমরা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স গুলি জেনে নিই। একটা সেন্টেন্স হতে পারে সিঙ্গেল ওয়ার্ডেড আর মাল্টি ওয়ার্ডেড। তো আমরা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স কিভাবে হয় দেখো। ধরো সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের ক্ষেত্রে ধরো কেউ তোমাকে বলে ইজ ইট ইয়োর বুক, এটা কি তোমার বই? তুমি একটি উত্তর দেবে ইয়েস অর নো, হয় ইয়েস বলবে না হয় নো বলবে। ধরো কেউ তুমি টিউশন গেছো, হ্যাভ ইউ এনি পেন, তোমার কি কোনো পেন আছে? ইয়েস অর নো। এভাবে ইয়েস নো স্টপ ওয়েট। ধরো তুমি স্কুলে একটা দারুণ কাজ করে দিয়েছো, তোমার টিচার বলে ব্রাভো, গুড, ওয়েল, এগুলো কিন্তু সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স হয়। আমি যেমন এখানে ধরো কতগুলো এক্সাম্পল লিখেছি, ইয়েস নো স্টপ ওয়েট গুড ব্রাভো হ্যালো, এগুলো সবই কিন্তু সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স হয়। তাহলে কিন্তু সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স গঠিত হয়। ঠিক আছে, তো এতক্ষণ আমরা কি জানলাম? এতক্ষণ আমরা যেটা জানলাম যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কিভাবে গঠিত হয়, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সও হতে পারে আবার মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স হয়। তো এখন আমরা জেনে নিই সেন্টেন্স গঠনের কি নিয়ম, সেন্টেন্স কিভাবে গঠিত হয়। মনে রাখবে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সেন্টেন্সের প্রথমে থাকবে সাবজেক্ট বা বাক্যের প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব বা ক্রিয়া, তারপরে থাকবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা খুব ভালোভাবে মনে রাখো। ধরো আমি একটা সেন্টেন্স নিচ্ছি, ধরো এই যে আমি সেন্টেন্সটা নিলাম, এক্ষেত্রে প্রথমে মনে রাখবে আই, এটা কিন্তু সাবজেক্ট, গো এটা কিন্তু ভার্ব, স্কুল অবজেক্ট। এভাবে যে কোনো সেন্টেন্স নিয়ে নাও, ধরো আই হ্যাভ এ বুক, তো আই সাবজেক্ট, হ্যাভ ভার্ব এবং অবজেক্ট। তো সেন্টেন্স গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আই গো টু স্কুল, হি প্লেজ ফুটবল। এক্ষেত্রে দেখো হি এটা সাবজেক্ট, প্লেজ ভার্ব, ফুটবল অবজেক্ট। যে কোনো সেন্টেন্স ক্ষেত্রে এই ফরমেশনটা অবশ্যই মানা হবে, কিন্তু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। আশা করি তোমরা খুব সুন্দর বুঝতে পারছো। এবার দেখো প্রথম নিয়মে জানলে যে সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সে থাকে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। দ্বিতীয় নিয়মে চলে আসো, সেন্টেন্সে কিন্তু একটি মাত্র ভার্ব থাকবেই, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো এই স্টেটমেন্টের ক্ষেত্রে বলবো পুরোপুরি স্টেটমেন্টটা ঠিক না, কারণ ভার্ব ছাড়াও সেন্টেন্স হয়। ধরো ধরো তুমি কোথাও যাচ্ছ, তো তুমি সেক্ষেত্রে বলছো যে ধরো তুমি যাচ্ছ, বলছো আই এম গোয়িং নাও, আমি এখন যাচ্ছি। তোমার কেউ জিজ্ঞাসা করলো হোয়ার, এটা কিন্তু এক্ষেত্রে একটা সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স। ধরো তুমি কোথাও, আমি এখানে কি লিখে দেবো, সেন্টেন্সে একটি ভার্ব থাকবেই, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এই স্টেটমেন্টটা কিন্তু পুরোপুরি ঠিক না, কারণ ভার্ব ছাড়াও সেন্টেন্স গঠিত হয়। ধরো আই এম গোয়িং নাও, এটা সম্পূর্ণ সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু ভার্বে কিন্তু ধরো এটা আমি সেন্টেন্স লিখেছি আই এম গোয়িং নাও, তো এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আই, গোয়িং আই এম গোয়িং, ভার্ব নাও, অবজেক্ট। তবে ধরো বললো যে আরেকজন জিজ্ঞেস করছে হোয়ার, কোথায়, এটাও কিন্তু সেন্টেন্স, এগুলোকে বলে ভার্বলেস সেন্টেন্স। এরকম অনেক উদাহরণ হবে। ধরো আরেকটা উদাহরণ নিচ্ছি, ধরো তুমি কোনো জায়গায় একটা গেছো, ধরো সেখানে টিফিন দেওয়া হচ্ছে, ধরো তোমাকে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ গট টিফিন, তুমি কি টিফিন পেয়েছো? তো তোমাকে এটা জিজ্ঞাসা করছে, তুমি তখন উত্তর দিচ্ছ নট এট অল, না পাইনি। দেখো এটার ক্ষেত্রেও দেখো কোনো ভার্ব নেই, এটা তো একদম ভার্ব যুক্ত সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা দেখো যে এই সেন্টেন্স কিন্তু কোনো ভার্ব নেই, কিন্তু তবুও এটা একটা সেন্টেন্স, সেগুলোকে বলে ভার্বলেস সেন্টেন্স। তোমরা যেগুলো প্রতিদিন ইউজ করো কোনো লেটার লেখার সময় বা কোনো প্যারাগ্রাফ লেখার সময়, সেগুলো সব ভার্ব যুক্ত সেন্টেন্স। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগ যে সেন্টেন্স গুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু ভার্বলেস সেন্টেন্সই ব্যবহৃত হয়। এরকম করে অনেক উদাহরণ নেব। ধরো তুমি কাউকে টাইম জিজ্ঞাসা করছো, হোয়াট ইজ দ্য টাইম নাও। ধরো তুমি কাউকে টাইম জিজ্ঞাসা করছো, বলছো হোয়াট ইজ দ্য টাইম নাও। টাইম জিজ্ঞাসা করার সময় বলছো হোয়াট ইজ দ্য টাইম নাও, তো সে টাইম প্লিজ। তুমি এটাও জিজ্ঞাসা করতে পারো
তো দেখতে পাচ্ছ এই সেন্টেন্স কিন্তু কোনো রকম ভার্ব নেই, টাইম প্লিজ, নট এট অল, হোয়ার, এই সেন্টেন্স গুলো কিন্তু কোনো ভার্ব নেই, তবু কিন্তু এগুলো সেন্টেন্স। অতএব ভার্ব ছাড়াও সেন্টেন্স গঠিত হতে পারে। এরপর চলো 3 নম্বর নিয়মের দিক। তো ভার্ব ছাড়াও কিন্তু সেন্টেন্স গঠিত হতে পারে। এরপর চলো 3 নম্বর নিয়মের দিকে যাই, যে প্রত্যেক সেন্টেন্স এর প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু ক্যাপিটাল হয়। অবশ্যই মনে রাখো, প্রত্যেক সেন্টেন্সের, এটা আমরা লিখছি না, 3 নম্বর নিয়ম, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু ক্যাপিটাল হয়। যে কোনো সেন্টেন্স নিয়ে নাও, ধরো প্রথম ওয়ার্ডটি কিন্তু ক্যাপিটাল হবে। ধরো তুমি লিখছো হি ইটস রাইস, এই সেন্টেন্সে লিখছো, এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ড হি, তার যে প্রথম লেটার এই, এটা কিন্তু সবসময় ক্যাপিটাল হবে। অবশ্যই মনে রাখো, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু ক্যাপিটাল হয়। চলো আরেকটা নিয়ম আছে, 4 নম্বর নিয়মের দিকে চলে যায়। সেন্টেন্সের শেষে সবসময় শেষে কিন্তু ফুল স্টপ, যে কোনো সেন্টেন্স শেষ হওয়ার আগে ফুল স্টপ। আবার কোথাও কোথাও কোশ্চেন মার্কও হয়। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো where do you go, তুমি কোথায় যাচ্ছ, এটা জিজ্ঞাসামূলক, এটা ধরো প্রশ্ন, where do you go, তুমি কোথায় যাচ্ছ, সেক্ষেত্রে এই চিহ্নটা হয় জিজ্ঞাসা চিহ্ন। আবার কোথাও কোথাও এই এক্সক্লামেশন মার্ক। চলো আজ যতটা বললাম একবার সাম আপ করে দিই। প্রথমে আমরা যেটা জানলাম যে সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক ওয়ার্ড পরস্পর পাশাপাশি বসে যদি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তা কিন্তু সেন্টেন্স বলে। একটি ওয়ার্ড হলেও সেন্টেন্স হতে পারে, তাহলে সেন্টেন্স একটি ওয়ার্ড দিয়েও হতে পারে, যেমন ইয়েস, নো, ব্রাভো, ওয়েল, গুড। আবার সেন্টেন্স মাল্টি ওয়ার্ডেডও হতে পারে, এটা কিন্তু প্রথমেই জেনে রাখো। এরপরে যেটা জানছি, সেন্টেন্স হতে গেলে ওয়ার্ডগুলি কিন্তু প্রপার ফর্মে বসতে হবে। যদি ওয়ার্ডগুলি উলটপালট বসে তবে কিন্তু সেন্টেন্স হবে না। ধরো তুমি বলছো দে গো টু স্কুল, তো এই এক্সাম্পলটা যদি এভাবে বসে গো টু দে স্কুল, সেন্টেন্স হলো না, দে গো টু স্কুল, প্রপার ফর্মে। তাহলে মনে রাখবে, সেন্টেন্স হতে গেলে ওয়ার্ডগুলিকে অবশ্যই প্রপার ফর্মে বসতে হবে। দ্বিতীয়ত, বাক্যটির যেন একটা অর্থ থাকে। ধরো তুমি এরকম বলছো, ধরো ওয়ার্ডগুলি প্রপার ফর্মে বসালে কিন্তু বাক্যটির কোনো অর্থ নেই। ধরো বলছো দ্য কাউ ইজ রিডিং নিউজ পেপার, তো এখানে গরুটি নিউজ পেপার পড়ছে, এটা সেন্টেন্স ওয়ার্ড হয়েছে, কিন্তু ওয়ার্ড এই সেন্টেন্সটা কোনো অর্থ হয়নি, কারণ গরু কোনোদিন নিউজ পেপার পড়ে না, তাই সেন্টেন্সটা কিন্তু কোনো অর্থ নেই। আবার ধরো বলছো যে দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে ওঠে, এই সেন্টেন্সটার কিন্তু কোনো অর্থ নেই, কারণ সেন্টেন্স হতে গেলে অবশ্যই যে ওয়ার্ডগুলি তুমি পরপর বসাচ্ছ ওয়ার্ডগুলির জন্য একটা প্রপার অর্থ থাকে, তাহলে কিন্তু এগুলি সেন্টেন্স হয় না। আবার তাহলে সিঙ্গেল ওয়ার্ড মাল্টি ওয়ার্ডের কথা এলাম। এরপর মনে রাখবো যে সেন্টেন্স গঠনের কতগুলো নিয়ম। সেন্টেন্স হতে গেলে প্রথমে আগে বসবে সাবজেক্ট, যেমন এক্সাম্পল বলছি না, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। 2 নম্বর নিয়ম, সেন্টেন্স ভার্ব যুক্ত সেন্টেন্সও হতে পারে, মানে বেশিরভাগ সেন্টেন্সই ভার্ব যুক্ত, তবে আমরা আজকালকার স্পোকেন ইংলিশে যেগুলো ব্যবহার করছি সেগুলো বেশিরভাগই ভার্বলেস সেন্টেন্স। তোমরা প্রতিদিন ইংরেজি যেগুলো লিখছো সেগুলো সবই ভার্ব যুক্ত সেন্টেন্স। 3 নম্বর নিয়ম, সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ হবে এবং তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক, কোনো কোনো ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। হয়ে গেল এইগুলোই। চলো এরপর আমরা সেন্টেন্সকে দেখি কয় ভাগে ভাগ, একটা সেন্টেন্সকে কয়টি ভাগে ভাগ করা যায়। সেন্টেন্সকে প্রমাণত 2টি পার্টে ভাগ করা যায়। তো এখানে আপাতত আমি যেটা লিখেছি সাবজেক্ট এন্ড প্রেডিকেট। ধরো একটা সেন্টেন্স লিখছি আমি, আই গো টু স্কুল, তো এই সেন্টেন্সটাই এটাকে বলে সাবজেক্ট, এটা বলে প্রেডিকেট। তো এই সাবজেক্ট প্রেডিকেট ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে যাবে, এটা খুব ভালোভাবে বুঝবে। সাবজেক্ট এন্ড প্রেডিকেট, a multi-worded sentence with a verb may be divided into 2 parts। এর মানেটা হলো একটা মাল্টি-ওয়ার্ডেড সেন্টেন্স বা যে সেন্টেন্সে একের বেশি ওয়ার্ড আছে সেগুলোকে ডিভাইড করা যায় দুটো পার্টে। কি পার্ট? সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এই দুটো পার্টে একটা মাল্টি-ওয়ার্ডেড সেন্টেন্স। একটা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সে কিন্তু দুটো পার্টে তোমরা ভাগ করতে পারবে না, অবশ্যই সেন্টেন্সটা হতে হবে কিন্তু মাল্টি-ওয়ার্ডেড সেন্টেন্স বা একের অধিক ওয়ার্ড থাকতে হবে। যেসব সেন্টেন্সে একের অধিক ওয়ার্ড আছে এবং একটা ভার্ব আছে অবশ্যই সেন্টেন্সটার মধ্যে, সেই সেন্টেন্সটা আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, সাবজেক্ট আর প্রেডিকেট। প্রথমে সাবজেক্টের বাংলা হলো উদ্দেশ্য, প্রেডিকেট বা তার বাংলা হলো বিধেয়। সাবজেক্টকে বলা হয় নাউন পার্ট আর প্রেডিকেটকে বলা হয় ভার্ব পার্ট। তো আগে জেনে নিই যে সাবজেক্ট পার্টটা, ধরো এই একটা আমরা এক্সাম্পল এলাম আই গো টু স্কুল, তো এটা আইটা সাবজেক্ট আর গো টু স্কুল এটা হচ্ছে প্রেডিকেট। ধরো আর এক্সাম্পল নিচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই, তো এটা আই এটা হচ্ছে সাবজেক্ট, ইট রাইস এটা হচ্ছে প্রেডিকেট। তো মনে রাখবে সাবজেক্ট বা উদ্দেশ্য আর প্রেডিকেট। চলো জেনে নেওয়া যাক যে সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে।
সাবজেক্ট একটা সেন্টেন্সে তাকেই বলে, একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, যার সম্বন্ধে কিছু বলা হয়, তারা কিন্তু তারা একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় কিন্তু সাবজেক্ট। আর প্রেডিকেট বা বিধেয় কাকে বলে, বা ভার্ব পার্ট সেন্টেন্সে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাই প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাই কিন্তু প্রেডিকেট। ধরো একটা সেন্টেন্স আমি নিচ্ছি এক্সাম্পল হিসাবে, হি ইটস ম্যাঙ্গো। এই সেন্টেন্সটা দেখো যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, দেখো এখানে তার সম্পর্কে বলা হচ্ছে হি, তাই হিটা হলো সাবজেক্ট। আর সাবজেক্টের সম্পর্কে কি বলা হচ্ছে, যে সে আম খায়, ইটস ম্যাঙ্গো, এটা হলো প্রেডিকেট। আরো কটা এক্সাম্পল নিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করছি। ধরো আবার ধরো বলছি, রাম টু স্কুল, রাম স্কুলে যায়। ধরো কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে রামের সম্পর্কে বলা হচ্ছে, রামটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি পার্টটা সাবজেক্টের সম্পর্কে কি বলা হয়, সে স্কুলে যায়, সাবজেক্টের সম্পর্কে বলা হচ্ছে, এটা হচ্ছে প্রেডিকেট, মনে রাখো। আর একটা ব্যাপার ক্লিয়ার করি, যে তোমরা সাবজেক্ট বা প্রেডিকেট এই ব্যাপারগুলো তোমরা চিনবে কি হবে। এতটা হয়ে গেছে নিশ্চয়ই, লিখে নাও অথবা তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। সাবজেক্ট বা যেটাকে বলছি নাউন পার্ট, সেটাতে অবশ্যই থাকবে একটা সাবজেক্ট অথবা নাউন পার্ট। কি কি থাকবে সেখানে, সেখানে থাকবে নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। অবশ্যই থাকবে কিন্তু একটা সাবজেক্ট বা নাউন পার্টে সবসময় থাকবে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেট বা ভার্ব পার্ট যেটা বলছে, সেই ভার্ব পার্টে অবশ্যই থাকবে একটা ফাইনাইট ভার্ব, যেমন এম ইজ, এম থাকতে পারে, ইজ থাকতে পারে, আর থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, ওয়েট থাকতে পারে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট বা নাউন পার্টে কি থাকবে, নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। প্রেডিকেট বা ভার্ব পার্টে কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এম ইজ, আর, ওয়াজ, ওয়ের এই ধরনের থাকবে। ফাইনাইট প্রেডিকেট বা ভার্ব পার্টে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। তুমি এই ফাইনাইট ভার্বটা দেখে বুঝতে পারবে যেটা হচ্ছে প্রেডিকেট পার্ট অনেক অনেক সেন্টেন্সের ক্ষেত্রে। আবার কোন কোন সেন্টেন্স তোমাদের পরে আস্তে আস্তে শেখাবো, ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর ক্ষেত্রে যেটা হয়, সেখানে তোমরা সাবজেক্টটাকে বোঝা যায় না। তো ধরো একটা আমি সেন্টেন্স লিখছি, গো দেয়ার। তো এইসব সেন্টেন্সের ক্ষেত্রে গো দেয়ার, তো এইসব সেন্টেন্সের ক্ষেত্রে দেখো সাবজেক্টটা বোঝা যায় না, কাজ সম্পর্কে বলা হচ্ছে কিছু, এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব থাকে। তো সেক্ষেত্রে সাবজেক্টটা নিজের দিকে নিয়ে দেওয়া হয়, এটা ইউ গো দেয়ার, এই ধরে এভাবে সাবজেক্টটা। ধরো টেল মি, ধরো এই সেন্টেন্সটা টেল মি, এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে সাবজেক্টটা বোঝা না, সেক্ষেত্রে সাবজেক্টটা নিজেকে সাপ্লাই করে নিতে হয়, ইউ টেল মি, এরকম আসতে পারে। তো আপাতত এ পর্যন্তই, খুব ভালো থাকবে। আর হ্যান্ড রিটেন খুবই প্রবলেম আছে আমার ভালো হ্যান্ড রিটেন হয় না, তো প্লিজ সেটা একটু মানিয়ে নিও। এবং যদি প্লিজ ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট টাইম।